পার্টি ছাড়বে কিনা, কোথায় যাবে, অনেকে দুশ্চিন্তাগ্রস্ত, অনেকে আনন্দিত। দুশ্চিন্তা করার দরকার নেই, আনন্দিত হওয়ার দরকার নেই। দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে, কিন্তু পার্টি ছাড়বে না, বিজেপি ছাড়বে না, এটা পরিষ্কার বলে দিচ্ছি। দিলীপ ঘোষ রাজনীতি ছেড়ে দেবে, কিন্তু পার্টি ছাড়বেন না, উনি তার দলকে ছাড়বেন না। কারণ উনি হচ্ছে হিন্দুত্ববাদী নেতা, আর হিন্দুত্ববাদী নেতা হয়ে বিজেপির ঘরে থেকে বিজেপি বিরোধিতা করবে। সেটা আমাদের লোকের আমাকে ডেকেছে যে আপনাকেই চাই, কারণ লোকে আমাকে হিন্দু নেতা মনে করে, আমাকে পাক্কা হিন্দুত্ববাদী মনে করে। উনি এমন একজন হিন্দুত্ববাদী নেতা যে উনি মুর্শিদাবাদে ঘটে যাওয়া কিছুদিন আগে ঘটনায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বা অসহায় হিন্দুদের পাশে দাঁড়ানোর সময়টা পর্যন্ত পায়নি, কারণ লোকে আমাকে হিন্দু নেতা মনে করে। উনি এমন একজন হিন্দুত্ববাদী নেতা যে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস আর চন্দন দাসের বাড়িতে যাওয়ার সময় পর্যন্ত পায়নি, কারণ লোকে আমাকে হিন্দু নেতা মনে করে। উনি এমন একজন হিন্দুত্ববাদী নেতা যে উনি মালদার মোথাবাড়িতে যাওয়ার সময় পর্যন্ত পাননি সেদিন, কারণ লোকে আমাকে হিন্দু নেতা মনে করে। উনি এমন একজন হিন্দুত্ববাদী নেতা যে উনি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে বন্যায় বিধ্বস্ত অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর সময়টা পর্যন্ত পায়নি, কারণ লোকে আমাকে হিন্দু নেতা মনে করে, আমাকে পাক্কা হিন্দুত্ববাদী মনে করে। উনি এমন একজন হিন্দুত্ববাদী নেতা যে উনি হাওড়া শ্যানপুরে হিন্দুদের যে প্রতিমা ভেঙে দিল সেখানে উনি যাওয়ার সময় পর্যন্ত পাননি। উনি সময় কোথায় পেয়েছেন? নাকি দীঘাতে জগন্নাথ মন্দিরের আমাদের মমতা ফুপুর যে নিমন্ত্রণ দিয়েছিল পুরীর মন্দিরকে উদ্বোধন করার জন্য, উনি তার বউকে নিয়ে সেখানে যাওয়ার সময় পেয়েছে। জয় জগন্নাথ। ভগবান পুরী থেকে 350 কিলোমিটার রাত্রে এসেছেন, বাংলায় ঢুকেছেন। আমরা তাকে স্বাগত করতে, দর্শন করতে এসেছি, সৌভাগ্যের ব্যাপার। মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে, মন্দিরও বাড়ছে। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন। তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন। আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়ে, ভগবান যার হাত দিয়ে মন্দির বানিয়ে নিতে চান তার হাত দিয়ে নাকি মন্দির তৈরি করে নেন। আর এই ভগবান কার হাত দিয়ে মন্দির বানাতে চেয়েছে? সেটা হচ্ছে আমাদের বেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ইনি হচ্ছে সেই হিন্দুত্ববাদী নেতা যিনি ইনার বিরোধিতা সর্বদা করে থাকতো, অথচ ইনারে ডাকাতে দিলীপ বাবু সবার আগে ছুটে গেল। আর ইনি হচ্ছে সেই হিন্দুত্ববাদী নেতা। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন। তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন। এই দিলীপ বাবুই কিন্তু একদিন এই মমতা ব্যানার্জির বিরোধিতা করে বলেছিলেন, যেখানে আজকের দিনে ভারতের বুকে হাজার হাজার মন্দিরকে ভেঙে দেওয়া হচ্ছে, সেখানে উনি দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছে। শুনে নিন ওনার ভিডিও ক্লিপটা। জগন্নাথ মন্দির করছেন, এখানে হাজার হাজার মন্দির ভেঙে দেওয়া হচ্ছে হিন্দুদের, আর উনি দীঘাতে মন্দির তৈরি করছেন, ঘুষ দিচ্ছেন। উনি ভেবেছেন এই করে পাপ থেকে ক্ষয় হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবেন। সম্ভব নয়। মমতা ব্যানার্জি ওই মন্দির করে সে যদি তার পাপকে ক্ষয়ে নিতে পারে বা ধুয়ে নিতে পারে, তাহলে আমি বলবো দিলীপ বাবু আপনি সব থেকে বড় পাপীদার হলেন। কেননা এই মন্দিরটা যখন তৈরি করা হচ্ছিল বা শুরু করা হচ্ছিল, এর জন্য কিন্তু আপনি সব থেকে বেশি বিরোধিতা করেছিলেন সবার প্রথমে। এই দেখুন, শুনে নিন। জগন্নাথ মন্দির করছেন, এখানে হাজার হাজার মন্দির ভেঙে দেওয়া হচ্ছে হিন্দুদের, আর উনি দীঘাতে মন্দির তৈরি করছেন, ঘুষ দিচ্ছেন। উনি ভেবেছেন এই করে পাপ থেকে ক্ষয় হয়ে যাবে। দিলীপ বাবুর সেই দিনের বক্তব্য আমাদের বিশেষ করে বেঙ্গলে বঙ্গ বিজেপির ভেতরে একটা কিন্তু প্রচন্ডভাবে চাপ তৈরি হয়েছিল। এমনকি দিলীপ বাবু এটা পর্যন্ত বলেছিল গরুর দুধে নাকি সোনা পাওয়া যায়। শুনে নিন। গরুর দুধ খেলে খালি শরীর সুস্থ হয়, পুষ্ট হয় নয়, সুস্থ হয়, রোগ প্রতিষেধক ক্ষমতা পাই আমরা আমাদের দেশি গরুর দুধ থেকে। ভারতীয় গরুর বৈশিষ্ট্য হচ্ছে তার দুধের মধ্যে সোনার ভাগ থাকে। বর্তমান সময়ে আমাদের এই বেঙ্গলের তৃণমূলের নেতারা যেভাবে দিলীপ বাবুর কথাবার্তা স্পিচকে নেতারা ট্রোল করছে, এমনকি আলোচনা করছে, মনে হচ্ছে টিএমসির নেতাগুলো দিলীপ বাবুর কথার মধ্যে বা দুধের মধ্যে সোনা খুঁজে না পেলেও বিশেষ করে তার এই সমস্ত বক্তব্যের মধ্যে সোনা, হিরে, জহরত, লোহা ভাঙা, টিন ভাঙা সমস্ত কিছু একসাথে তারা খুঁজে পেয়েছে। আর একটা এখানে মজাদার বিষয় দেখুন, যে সমস্ত টিএমসি বা তৃণমূলের নেতারা দিলীপ বাবুকে গাল দিত যে দেশি গরু জিন্দাবাদ, দেশি সোনা জিন্দাবাদ, সেই টাইমে কিন্তু এই দিলীপ বাবু বাংলার বুকে দাঁড়িয়ে বলেছিল যে আমরা মুসলিম ভোট কখনো চাই না। নো ভোট টু বিজেপি বলতে পারে, তো আমাদের নেতা বলতে পারে না? তার উল্টো কে বলার অধিকার যে বিজেপি ভোট দেবেন কিনা? সেজন্য হিন্দুদেরকে আজকে টিএমসির হাত থেকে বাঁচাতে হবে, আর কালকে মুসলমানদেরকেও টিএমসির হাত থেকে বাঁচাতে হবে। কারণ মুসলমানদেরকে ক্রিমিনাল বানিয়েছে টিএমসি, সিপিএম কংগ্রেসও করেছে, গরিব বানিয়েছে, অশিক্ষিত বানিয়েছে। মুসলমানদের ভাবার দরকার, আমাদের মুসলমানদের ভোট দরকার নেই। এই দিলীপ বাবুই ওপেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল আমাদের মুসলিম ভোট চায় না,
কিন্তু দেখুন আজ এই দিলীপ বাবু যখন নিজেদের পার্টির খিলাফ কয়েকজনের সম্পর্কে যখন কথা বলতে শুরু করেছে, তখনই এই মুসলিম ব্যক্তিরা বা মুসলিম পার্টির সাথে যুক্ত টুপিদাড়ি রাখা ব্যক্তিরা তারা এখন ফুলের তোড়া নিয়ে দিলীপ বাবুর সামনে গিয়ে দাঁড়িয়েছে। বিয়ের পর দিলীপ বাবুকে পুষ্পস্তবক দিয়ে রবিবার 4 মে সকালে শুভেচ্ছা জানিয়েছেন এই তৃণমূল নেতা। মিডিয়ার সামনে পোজ দিয়ে ছবিও তোলেন দুজনে। দিলীপ দার দ্বিতীয় ইনিংস শুরু করেছে, তার জন্য দিলীপ দাকে শুভেচ্ছা জানাই। দ্বিতীয় ইনিংস নয়, বলুন চটি চাটার প্রথম ইনিংস শুরু করেছেন দিলীপ বাবু। দিলীপ বাবু যদি টিএমসিতে যোগদান করে তাহলে দিলীপ বাবুর সামনে 3টে সব থেকে বড় ফায়দা থাকবে। প্রথমত, দিলীপ বাবুর গাড়ির উপর আর কেউ পাথর, ইট, বালি এই সমস্ত কিছু দেওয়ার ছুড়বে না। দ্বিতীয়ত, দিলীপ বাবুর গাড়ির সামনে টিএমসি পার্টির লোকেরা কালো ঝান্ডা বা কালো ফ্ল্যাগকে আর কখনোই দেখাবে না। আর 3 নম্বর, গরুর দুধে যে সমস্ত সোনা পাওয়া যাবে সেই সমস্ত সোনাগুলো এবার সোজা বিদেশে। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে এই দিলীপ বাবু যদি বিজেপি থেকে টিএমসিতে যোগ দেয় তাহলে বিজেপিতে কতটা প্রভাব পড়বে। তো বন্ধুরা দেখুন, একদমই এর প্রভাব পড়বে না। কেননা বিজেপি যখন আমাদের এই বেঙ্গলে এসেছিল, এমনকি আমাদের এই দেশে যখন সাধারণ মানুষগুলো ভোট দিয়েছিল, তখন দিলীপ বাবুকে দেখে নয়, বিজেপি পার্টি আর নরেন্দ্র মোদীকে দেখে দিয়েছিল। দ্বিতীয় প্রশ্ন এটাও আছে, 2019 সালে আমাদের এই বঙ্গে যে 19টা সিট পেয়েছিল বিজেপি, সেটা কি শুধুমাত্র দিলীপ বাবুর জন্য? তো বন্ধুরা একদমই নয়। কেননা বাংলার মানুষ সেই দিন ভোট দিয়েছিল শুধুমাত্র নরেন্দ্র মোদীকে দেখে আর বিজেপি সরকারকে দেখে। দেখুন, আজকে এই দিলীপ বাবুকে নিয়ে কথা বলতে এই কারণে বাধ্য হচ্ছি, কেননা এই দিলীপ বাবু তিনি তার পটি করার জায়গাটা চেঞ্জ করেছে। মানে পেছন দিক দিয়েও নয়, উনি এখন তার মুখ দিয়ে পটি করতে শুরু করেছে। দেখুন, এই দিলীপ বাবুকে এখন আমি একটা কথা বলতে চাই যে শুভেন্দু ব্যানার্জি যখন তিনি তার পার্টিতে ছিলেন, মানে টিএমসিতে ছিলেন, তখন কিন্তু উনি টিএমসিতে থাকা অবস্থায় কখনো তিনি তার পার্টির মানে টিএমসির বিরোধিতা করেনি বা টিএমসিকে নিয়ে উল্টোপাল্টা কোনো স্টেটমেন্টও দেয়নি। তিনি তখনই সবকিছু বলেছে বা স্টেটমেন্ট দিয়েছে বা তৃণমূলের বিরোধিতা করেছে যখন উনি টিএমসিকে ছেড়ে দিয়ে বিজেপিতে যোগ করেছেন। কিন্তু আপনি কি করছেন, যে ঘরে আছে সেই ঘরের এখন বিরোধিতা করছেন। মানে এখন আপনি বিজেপিতে থাকা অবস্থায় আপনি বিজেপিরই বিরোধিতা করছেন। আর আমি সবে তো শুরু করেছি। কে কে কালো গরুর দুধ খায়, কে পাথরের মূর্তি বিক্রি করে, কে আর বালি খাদান খুঁড়ে বেড়ায়, অনেক আছে যারা ওইখান থেকে এসছেন, সব বোঝা নিয়ে এসছেন। আমি জানি, বলি না, দরকার নেই, কিন্তু আমি কিন্তু বলতে আরম্ভ করি, আর ন্যাংটার নেই বাটফারের ভয়, আমি ন্যাংটা, কিন্তু সবাইকে ন্যাংটা করে দিয়ে যাবো। এটাই হচ্ছে আমাদের দিলীপ বাবুর স্পিচ বা দিলীপ বাবুর স্টেটমেন্ট। উনি নাকি এখন ন্যাংটো হতে শুরু করেছে, তাই উনি সকলকে উনার মতনই ন্যাংটো করতে শুরু করবেন। ভাবতে পারছেন এটা আমাদের কতটা লজ্জা? ইনি নাকি আমাদের এই বেঙ্গলে একবার বিজেপির সভাপতি ছিল, জিনার উপর কত মানুষ আস্থা রেখেছিল, জিনার জন্য কত মানুষ প্রাণ দিয়ে বিজেপিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এমনকি পার্টিকে সামলানোর জন্য। আর এনার প্রতি এখন মানুষের যে একটা সম্মান ছিল, এনার যে বয়স হচ্ছে বা বয়সকালে একটা মানুষকে যে সম্মান দেওয়া হয়, ইনার এই সমস্ত স্টেটমেন্ট আর এই সমস্ত কৃতকর্মের জন্য ইনাকে মনে হয় সেই সম্মানটা আর দেবে না সামনের দিনে মানুষজন। কেননা ইনি যে ঘরে থাকছেন সেই ঘরেই এখন খোদাই করতে শুরু করেছেন। মানে ওই যে বললাম না, উনিও ন্যাংটো, তাই এখন সকলকে ন্যাংটো করতে শুরু করেছে। মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে লড়াই করি 15 সাল থেকে, তখন এই নেতারা মমতা ব্যানার্জির কোলে খেলাধুলা করত। তো তারা সকালবেলা বিজেপিতে নাস্তা করেন, দুপুরবেলা টিএমসির বাড়িতে গিয়ে লাঞ্চ করেন, আবার রাত্রেবেলা বিজেপিতে এসে ডিনার করেন। দিলীপ ঘোষের দিকে কেউ বলতে পারবে এই কথা? এই সমস্ত কথা বলে লাভ নেই দিলীপ বাবু, কেননা এটা আপনিও জানেন। আর আপনি যেমন ভাবে মিডিয়ার সামনে স্টেটমেন্ট দিচ্ছেন বা স্পিচ দিচ্ছেন, মনে হচ্ছে বঙ্গে বিজেপি আপনি তৈরি করেছেন, আপনার হাতে সবকিছু তৈরি হয়েছে বা আপনি নিজেই বঙ্গে বিজেপিটাকে এনেছেন। এই সমস্ত কথা বলে আপনি নিজেকে ওয়ান ম্যান ওয়ান আর্মি বলে নিজেকে কখনো ভাববেন না। এমনটাও ভাববেন না যে বিজেপির আপনি সবকিছু, আপনি থাকলে বিজেপি থাকবে, আপনি না থাকলে বিজেপি থাকবে না। কারণ আপনার মতন মানুষকে আপনার ঘরেই যখন স্থান হচ্ছে না, আপনি অন্য ঘরে গিয়ে কিভাবে থাকবেন, সেখানেও সন্দেহ আছে। কিছু লোক হয়তো চাইছেন আমি পার্টি ছাড়লে জায়গাটা খালি হবে, সুবিধা হবে। সেটা হওয়ার চান্স নেই, কারণ আমাদের কাছে মিশন পশ্চিমবাংলা যতদিন না রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, লড়াই চলবে। আর যে আমার লক্ষ লক্ষ সাথী 10 বছর ধরে আমার সঙ্গে লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, ঘাম দিয়েছেন, প্রাণ দিয়েছেন, পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়েছেন, সেটাই আমাদের কাছে প্রেরণা। আসল নেতা বা আসল বিরোধী দলনেতা কাকে বলে জানেন? সেটা হচ্ছে একমাত্র শুভেন্দু ব্যানার্জিকে। কেননা উনি সরকারে ক্ষমতা থাকা সত্ত্বেও উনি তার দল থেকে ছেড়ে এসে বিরোধী দলে এসে কিভাবে কাজ করছেন সেটাও দেখছে। এমনকি আপনি দলে থেকে যেখানে যাওয়ার দরকার আপনি সেখানে যাননি, কিন্তু শুভেন্দু ব্যানার্জি উনি সমস্ত জায়গায় গিয়েছেন, সেই সমস্ত কাজগুলো করেছেন যেটা আপনার করা উচিত ছিল। আর এটাই হচ্ছে আসল নেতার পরিচয়, আপনার মতো মানুষের নয়।
আর আপনি এখন তো ল্যাংটো, আপনি কিভাবে বুঝবেন? কেননা পোশাক পরলে তো আপনি মানুষ সমাজে মিশতে পারবেন না, আপনি তো নিজেই ল্যাংটো, তাই মানুষ সমাজে কিভাবে মিশবেন? কেননা ল্যাংটো মানুষটা কখনো মানুষ সমাজে মিশতে পারে না, তারাই মিশতে পারে যারা পোশাক পরেই থাকে। 57 জন শহীদ হয়েছে, তারা ভাবছেন যে 21 সালে বোধহয় বিজেপি তৈরি হয়েছে, তা হয়নি। 257 জন শহীদ হয়েছে, রাজনৈতিক শহীদ। সে শহীদ ভুলিনি, কারণ আমার সময় তারা প্রাণ দিয়েছেন। তার ফলে 77 সিট জিতেছিলাম। আজকে 1 জন এমএলএ আমাদের ছেড়ে চলে গেছে, এমপি চলে যাচ্ছে, পঞ্চায়েত, জেলা পরিষদ সমিতি চলে যাচ্ছে। কিন্তু আমি বলছি, আমাদের বিচারধারা, আমাদের রাস্তা ঠিক আছে, ঘাবড়াবেন না, ভয় পাবেন না।